দেখছেন এটি নিউজ। সকাল 9টার নিউজ আওয়ার নিয়ে হাজির হয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা, তবে মূল্যায়ন হবে জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে। ডিসেম্বরেই দেওয়া হবে এর ফলাফল। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। করোনা মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে নাকি আদৌ হবে না, এ নিয়ে গত মার্চ মাস থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। বুধবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে তাদের সেই অপেক্ষার অবসান হলো। আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে আমরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসির মূল্যায়নটি আমরা করব। মাধ্যমিক পাশের পর অনেকেই বিভাগ পরিবর্তন করেছেন, আবার অনেকেই আছেন যারা ১ বা ২ বিষয়ে পরীক্ষা দিবেন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও প্রায় ৪ লাখ। তাই ফলাফল দেয়া খুব সহজ হবে না। সে কারণে গ্রহণযোগ্য মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন। আমাদের কাছে 2টি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে। এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয়, তাহলেই সেটি এই 13 লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব। এসএসসি এবং জেএসসির কত পার্সেন্ট করে নেওয়া হবে, তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন। শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে অনেকেই, সেক্ষেত্রে তাদের কি হবে, আর এমন পদ্ধতিই বা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে? কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। ফলাফল হাতে পেয়েই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে নামতে হবে। তখন তাদের এই ফল কিভাবে মূল্যায়ন হবে সে সিদ্ধান্ত পরে হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তাদের মতে করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল তা কাটাতে এর বিকল্প ছিল না। কথা ছিল 2019-20 সেশনের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে এপ্রিলে, যদিও করোনায় সেই ছকে এগোয়নি কোনো কিছুই। প্রশ্নপত্র সহ সামগ্রিক প্রস্তুতি নেওয়া ছিল সরকারের, তবে করোনার সংক্রমণের ঝুঁকি এড়াবার সুযোগ নেই। জেএসসি পরীক্ষার্থীদের মতোই অবশেষে ফলাফল নিয়ে সমাধান পেল এইচএসসি পরীক্ষার্থীরাও। সিট পদ্ধতিটা কিরকম হবে, আদৌ এটা আমাদের জন্য সেফ হবে কিনা, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আমরা আসলে এইচএসসির জন্য পড়বো নাকি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করব, কিংবা বিভিন্ন ধরনের মতামত মানুষের। আমরা আসলে এইচএসসি পরীক্ষার্থীরা একটি মানসিক অশান্তির মধ্য দিয়ে কাটিয়েছি। আমি মনে করি এই নিশ্চয়তা পাওয়ার কারণে আমরা পরবর্তী ধাপগুলোতে নিজেদের প্রস্তুত করার একটা সুযোগ পাচ্ছি। বিশ্লেষকরা মনে করেন করোনাকালে এর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবার সুযোগ বা বিকল্প কম ছিল। এটাকে এক কথায় খুব ভালো খুব মন্দ এটা বলা যাবে না, এটা পরিস্থিতির কারণে সিদ্ধান্তটা নিতে হয়েছে। মূলত জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন করে এবারের প্রায় 14 লাখের বেশি এইচএসসি পরীক্ষার্থীর রেজাল্ট। স্বাভাবিকভাবেই সবার নজর এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধের উপরে। ডিসেম্বরে ফলাফল হয়, তো এখন আমাদেরও প্রস্তুতি সেগুলো গ্রহণ করতে হবে। তো আশা করি সে কাজগুলো আমরা খুব দ্রুত করব এবং একটি দৃষ্টিভঙ্গি আমাদের রাখতে হবে, সেটি হলো যেন ব্যবস্থাপনায় যেন সময় ক্ষেপণ না ঘটে।
প্রশ্ন আসা স্বাভাবিক এমন পদ্ধতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে, মানে দেশের শিক্ষার্থীরা এমন মূল্যায়ন ভিত্তিক ফলাফল নিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবেন কিনা। আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। তাদের তো একটা শীট দেওয়া হবে, তো তাদের তো রেজাল্ট তো দেওয়া হচ্ছে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য টেস্ট কিন্তু থাকে, সুতরাং সেই টেস্টের উপরে সেটা নির্ভর করবে। তো বৈশ্বিক পরিস্থিতি কোনো ক্রমেই শিক্ষার্থীদের জীবন থেকে বেশি সময় নেওয়া ঠিক না, একটি পথ বের করতে হবে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সাম্প্রতিক প্রসঙ্গ। সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত উল্লেখ করে এসব ঘটনার উপযুক্ত বিচার চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সভায় বুধবার সন্ধ্যায় তিনি এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, মামলার সেন্ট্রাল ফাইলিং হলে আদালতে অনিয়ম দুর্নীতি 50% কমে আসবে। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন ভার্চুয়াল কোর্টের প্রবক্তা। স্মরণ সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পাশাপাশি কয়েকজন মন্ত্রী অ্যাটর্নি জেনারেল হিসেবে মাহবুবে আলমের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ব্যক্তি জীবনে মাহবুবে আলম ছিলেন উদার মানসিকতা সম্পন্ন, সদালাপী একজন মানুষ। মামলা পরিচালনার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল প্রতিপক্ষের প্রতি কখনো বিরূপ আচরণ করেননি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব মামলায় মাহবুবে আলম যে মেধা ও শ্রম দিয়েছেন তাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেবে সরকার। অনেক সদস্যরাই বললেন যে আমাদের আমি হাইকোর্টে আমরা এখনো মেনে নিতে পারছি না। এখন সারা দেশে নারীদের উপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক। বিশ্বের কয়েকটি দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আন্দোলনকারীদের দাবির মুখে বাংলাদেশেও বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে একমত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরান, আফগানিস্তান, উত্তর কোরিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে যে কোনো বয়সের নারী ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আমাদের পাশের দেশ ভারতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে শুধুমাত্র 12 বছরের কম বয়সী শিশু ধর্ষণের ক্ষেত্রে। 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তবে নারী ও শিশু যদি গ্যাংরেপের শিকার হন সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়াও 16 বছরের কম বয়সের যে কোনো নারীর সম্মতি নিয়েও যৌনসঙ্গম ধর্ষণ বলে বিবেচনা করা হয়েছে এই আইনে। দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশেও যে কোনো বয়সী নারী ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এই প্রসঙ্গেই টেলিফোনে এটিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী জানিয়েছেন বিষয়টি তারা বিবেচনা করবেন। যে জনগণ যখন দাবি তুলেছে, এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটা বিবেচনা করব যে শাস্তি বাড়ানো যায় কিনা, এর ভালো মন্দ দিক আমরা দেখে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত। এদিকে আন্দোলনকারীদের এই দাবির সঙ্গে একমত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আমি তো মনে করি যে ধর্ষণকারী যদি প্রমাণিত হয় তাইলে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। তবে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করায় ধর্ষণ বিরোধী আন্দোলনের মূল মোটিভ নিয়েও সন্দিহান মন্ত্রী পরিষদের অনেক সদস্য। তারা বলছেন, শান্তিপূর্ণ ও যৌক্তিক যে কোনো আন্দোলনকেই বর্তমান সরকার স্বাগত জানিয়ে আসছে। আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করি, কিন্তু এই আন্দোলনের পিছনে যাতে অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবারও উত্তাল ছিল রাজপথ। রাজধানীর শাহবাগ, টিএসসি ও শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা নানা কর্মসূচিতে এই দাবি তুলে ধরেন। আবারও উত্তাল শাহবাগ, এবার ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদের সঙ্গে মিশেছে এ পর্যন্ত ঘটা প্রতিটা নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, গণধর্ষণের বিচারের দাবি।
মানববন্ধন, কালো পতাকা মিছিল, সড়কে স্লোগান, অবস্থান। সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, নারী সংগঠন নানাভাবে নিজেদের দাবি তুলে ধরে। গত কয়েক সপ্তাহ ধরে যে ধরনের অবস্থা ঘটছে যে আমরা বাড়িতেও নিরাপদ না, মার বয়সী মানুষও নিরাপদ না, 4 বছরের শিশু কি 3 বছরের শিশু কি তারাও নিরাপদ না। আমরা চাই প্রত্যেকটা মা বোন যেন নিজের নিরাপদে ঘর থেকে বের হতে পারে, বাসায় ফিরতে পারে। আমাদের একটাই দাবি, ধর্ষকের 3 কার্য দিবসের মধ্যে বিচার হয়, তার জন্য একমাত্র শাস্তি ফাঁসি হয় এবং এই পর্যন্ত যতগুলো ধর্ষণ কেস পেন্ডিং রয়েছে সেগুলোর জন্য দ্রুত সমাধান হয়। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে টিম পজিটিভ বাংলাদেশ ব্যানারে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি দম্পতিও। নিজেদের কন্যা সন্তান সহ সকল নারী নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা। আমার নিজের ঘরে একটা মেয়ে আছে, আমি নিজে একজন নারী, বাইরে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নারী, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আইনের ভেতর দিয়ে আমরা যদি পারি, যদি আপনার ক্ষমতার ভেতর থেকে এটা যদি করা সম্ভব হয়, আপনি কেন করবেন না? অবশ্যই করবেন। আপনার সাথে পুরো বাঙালি জাতি থাকবে। শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানার নিয়ে আরেক দল আন্দোলনকারী মিছিল বের করেন। তাদের দাবি 7 দফা। আমাদের রাষ্ট্র শাসকদের আশকারায় দুর্নীতিবাজ, ধর্ষক, যৌন নিপীড়নকারীরা আশকারা পাচ্ছে, তারা দিন দিন বেড়ে যাচ্ছে। তার জন্য আজ আমাদের নাওয়া খাওয়া কাজকর্ম সবকিছু ফেলে রাজপথে প্রতিবাদ করতে নামতে হচ্ছে। কিন্তু কেন আমাদের আওয়াজ তুলতে হচ্ছে? আমাদের আওয়াজ তোলার আগে, গণমাধ্যমে ভাইরাল হওয়ার আগে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? কেন শাস্তি প্রদান করা হচ্ছে না? এটা আমরা জানতে চাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করে সংসদে নতুন আইন পাস এবং তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত পাবলিকলি ফাঁসির রায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আলোক প্রজ্বলন কর্মসূচি করে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর। ধর্ষণ বন্ধে প্রয়োজনে আইন সংশোধন করে দায়ীদের সর্বোচ্চ সাজা দাবি করেন নেতাকর্মীরা। আন্দোলনের সুযোগে কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে তা প্রতিহতের ঘোষণাও আসে এই সময়। অপরাধীদের কোনো জাত নেই, দল নেই, তাদের কোনো গোষ্ঠী নেই, তাদের কোনো ধর্ম নেই। তারা কিন্তু অপরাধী। আপনারা তাদেরকে অপরাধীর চোখেই দেখবেন, কোনো দলের সাথে মিশাবেন না। দেশরত্ন শেখ হাসিনা, তাকে আমরা বলবো আমাদের মা বোনের ইজ্জত রক্ষার জন্য যদি প্রয়োজনে আইন সংশোধন করতে হয়, আইন সংশোধন করে আমাদের মা বোনরা যাতে আর এভাবে ধর্ষিত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়ার জন্য। স্থান বা সংগঠন যাই হোক, চাওয়া এক, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ। ধর্ষকের বিরুদ্ধে সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। এক টুইট বার্তায় একথা বলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নোয়াখালীর ঘটনা প্রমাণ করে এদেশের সামাজিক কাঠামোতে নারীদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ বিদ্যমান। নারীদের বিরুদ্ধে সংগঠিত ঘটনাগুলো জঘন্য অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ মনে করে এই ধরনের অপরাধের বিচারে জরুরি ভিত্তিতে ফৌজদারি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ও সহিংসতার শিকার নারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিক সমাজের মতো জাতিসংঘ এ সকল ঘটনার বিচার চায়। জাতিসংঘ মনে করে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সরকারের যে কোনো উদ্যোগে সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত। অন্যান্য সংবাদ। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশের সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ। বুধবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের সামিটে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জলবায়ু ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে $100 বিলিয়ন বরাদ্দ রাখার প্রস্তাব দেন তিনি। ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা সিভিএফ জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক এই সংস্থার অনলাইন সামিটে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তিনি তার জোরালো অবস্থান তুলে ধরেন এই সামিটে। Bangladesh is the 7th most affected countries of the world due to the adverse impacts of climate change. প্রধানমন্ত্রী জানান, জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত বরাদ্দ দিয়েছে $430 মিলিয়ন। The 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social and environmental damages. বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার উপর জোর দেন প্রধানমন্ত্রী।
জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল বাড়ানোরও প্রস্তাব করেন তিনি। We should also ensure that at least $100 billion a year are available to developing countries for mitigation, adaptation, and disaster response and recovery. In the end, I would like to say. সিভিএফ এর এই সামিটে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, আর এই অবস্থা চলতে থাকলে পানির নিচে চলে যেতে পারে বেশিরভাগ উপকূলীয় অঞ্চল এবং দেশ। ফলে উদ্বাস্তু হবে লাখ লাখ মানুষ, যাদের আশ্রয় দেওয়ার ক্ষমতা বিশ্বের কারো নেই। জলবায়ুর এসব ক্ষতি মোকাবেলায় 4 দফা প্রস্তাব দেন তিনি। Strict implementation of Paris Agreement is the only way to slow down the current rate of damage caused by climate change. বিশ্ববাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে শুধুই হেরে যেতে হবে। সুতরাং আগামীকাল নয়, গ্রহটিকে বাঁচাতে ব্যবস্থা নেওয়ার সময় আজই। The time to take action to save the planet. মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের জন্য সুখবর। দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হবার কারণে দেশে আটকা পড়া অনেক প্রবাসী সৌদি আরব ফিরে যেতে পারছেন না। তাছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরব যে 5 শর্ত দিয়েছিল, সেগুলো বেশিরভাগ শ্রমিক পূরণ করতে পারছেন না। কারণ এসব শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তার সাথে যোগাযোগ জরুরি, যা বর্তমান পরিস্থিতিতে অনেক শ্রমিকই করতে পারছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই ফিরে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় সৌদি সরকার ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেয়। করোনা পরিস্থিতি। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে একদিনে আরও 35 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1520 জন। বুধবার বিকেলে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,73,151, আর মোট মৃতের সংখ্যা 5,440। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসায় থেকে ও হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও 1,798 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে 2,86,631। বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পাবে না বাংলাদেশ, তবে দেশের দরিদ্র মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার। ভ্যাকসিন কিনতে বরাদ্দ রাখা হয়েছে 600 কোটি টাকা, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না বাংলাদেশ। আরিফ জামানের রিপোর্টে বিস্তারিত। কোভিড পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের সব দেশের মতো বাংলাদেশও ভ্যাকসিনের অপেক্ষায় আছে। ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে এমন সব দেশ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করছে সরকার, যেন দ্রুত তা পাওয়া যায়। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে করোনা ভ্যাকসিন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সবশেষ পরিস্থিতি মন্ত্রিসভাকে অবহিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে সভায় অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভ্যাকসিন কিনতে বাজেট বরাদ্দ আছে, অর্থের কোনো সমস্যা হবে না। 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি, এবং আমাদের অর্থ সচিব মিটিংয়ে নিশ্চিত করেছে কোনো কারণে যদি ফরেন কারেন্সি নাও পাওয়া যায়, আমাদের বাজেটেও সেটার আপনার সংস্থান রাখা হয়েছে। তো সুতরাং ভ্যাকসিন ক্রয়ের জন্য কোনো টাকা পয়সার কোনো রকমের অভাব ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশ বিনামূল্যে না পেলেও এদেশের দরিদ্র মানুষ টাকা ছাড়াই ভ্যাকসিন পাবে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিনা পয়সায় অ্যাপারেন্টলি আসার কোনো সমস্যা, কারণ এটা সবারই মার্কেটিং একটা বড় ফ্যাক্টর। যারা প্রডিউস করবেন তারা বড় টাকা ইনভেস্ট করে করবেন। সাধারণ যারা মানুষ কিনতে পারবে না, তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না বাংলাদেশ। এক্ষেত্রে ভ্যাকসিন সংরক্ষণ করার নিয়মও বিবেচনা করা হবে জানান সচিব। একটা ভ্যাকসিন আছে যেটা -80 ডিগ্রিতে প্রিজার্ভ করতে হবে, এটা খুব ডিফিকাল্ট আমাদের মতন দেশে। আর বেশিরভাগ যেগুলো আমাদের জন্য সুইটেবল সেগুলো দেখছি 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে আপনার প্রিজার্ভ করতে হয়।
এদিকে বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের জন্য চীনের সিনোভ্যাকের অর্থের আবেদনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়। এটা কি সরকারি পর্যায়ে করতে হবে না বেসরকারি কোনো জায়গা থেকে করলেও হবে, এগুলো নিয়ে আলোচনা করতে, এটা খুব ডিফিকাল্ট কিছু হবে বলে মনে হচ্ছে। তবে খুব শিগগিরই কোভিড ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব। 2021-এর এপ্রিল মে জুনের আগে মার্কেটে আসবে বলে তারা নিশ্চয়তা দিতে পারছে না। যদি এর আগে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ারে নিচ্ছে বাজ স্টিল বিরতি, এরপর আজ থাকবে পিরোজপুরে চীনা টেকনিশিয়ান লাওফা হত্যায় প্রধান আসামি সিরাজ গ্রেফতার এবং করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সফল মনে করে দক্ষিণ কোরিয়া। এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা, মূল্যায়নে ভিন্ন পদ্ধতি। নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত, মন্তব্য প্রধান বিচারপতি। মৃত্যুদণ্ডের কথা ভাবা হচ্ছে আইনমন্ত্রী। বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ। রোহিঙ্গারা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ, প্রধানমন্ত্রী। এবং করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, দরিদ্ররা ভ্যাকসিন পাবে বিনামূল্যে। বিরতির পর ফিরে এলাম সকাল 9টার নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরতে ফিরতে প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছিলাম আরও একবার। পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান লাওফা হত্যার মূল আসামি সিরাজ শেখকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত 3:30টার দিকে জেলার গোয়াবাড়িয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার কুমিরমানা গ্রামে প্রকল্প এলাকায় চীনা টেকনিশিয়ান লাওফা ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় তারা লাওফার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন আহত লাওফাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুকের ডান পাশে ছুরিকাঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লাওফার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে হত্যা মামলা করেন। করোনা পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডে দ্রুত গতি সঞ্চারে বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে বলে মনে করেন কোরীয় বিনিয়োগকারীরা। তাই বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার সরকার ও ব্যবসায়ীরা। বুধবার এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির বাংলাদেশ শাখার মহাপরিচালক কিম উন চং। মুফিদুল তপুর রিপোর্ট। বিশ্বের কোন কোন দেশে কোন খাতে বিনিয়োগে সর্বোচ্চ লাভবান হওয়া যায়, দক্ষিণ কোরিয়ায় সেই হিসাবটি দেখার দায়িত্ব বাণিজ্য সংস্থা কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রার। বাংলাদেশে একাধিক ইপিজেডে বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরীয় ব্যবসায়ীদের। বিনিয়োগের সফলতায় আরও সম্ভাবনা দেখছে কোট্রা। সেই মিশনের অংশ হিসেবে বুধবার বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোট্রা বাংলাদেশের মহাপরিচালক। এ সময় কোট্রা মহাপরিচালককে এটিএন নিউজ ও এটিএন বাংলার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ডক্টর মাহফুজুর রহমান। পরে তারা এটিএন বাংলার অফিস ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কোট্রা ডিজি বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে এবং দক্ষিণ কোরিয়ার সরকার ও ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য খুবই আন্তরিক ও আগ্রহী। The fourth industrial revolution you are preparing. So Korean investors, Korean companies also, we are willing to work with the Bangladesh partners for the future of Bangladesh. So I hope Korean company and Korean government also, we are willing to cooperate with the Bangladesh partners as well as ATN
TV channels. এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যেসব উদ্যোগ নিয়েছে তাতে করে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হচ্ছেন। যারা প্রাইভেট ইনভেস্টর তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশের অনেক স্কোপ আছে। বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে। আমরা দু দেশের বিজনেসম্যান বা অন্যান্য সেক্টরের যারা আছে ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করতে বা বাংলাদেশ থেকে যে দেশে ব্যবসা করার জন্য যেসব যারা আগ্রহী, আমরা দুই দেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলতে পারবো দুই দেশি বিজনেসম্যানদের মধ্যে। দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের সম্পর্ক গড়ে তুলতে এটিএন নিউজ ও এটিএন বাংলার সঙ্গে ভবিষ্যতেও কোটরা নিরবিচ্ছিন্ন সম্পর্ক রাখবে বলে জানান সংস্থাটির ডিজি কিম ওন জং। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। টেলিভিশন কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো সংক্রান্ত আইন শিগগিরই হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এই বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগে সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারবো। একটিমাত্র সড়কে বদলে গেছে কিশোরগঞ্জের হাওরের দৃশ্যপট। যুক্ত হয়েছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। আর্থসামাজিক উন্নয়ন, পর্যটন সম্ভাবনার পাশাপাশি পুরো হাওর অঞ্চল সড়ক পথে যুক্ত হয়েছে সারা দেশের সাথে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অল ওয়েদের সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। হাওরের বুকে দিগন্তে হারিয়ে যাওয়া পিচ ঢালা এক পথ, দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম, হিজল বন, তার পাশ দিয়ে একে বেঁকে চলা দৃষ্টিনন্দন সড়ক, যেটি পাল্টে দিয়েছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, এই তিন উপজেলার মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতি। পাশাপাশি হাওরের অপরূপ সৌন্দর্য খুলে দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। একসময় বর্ষা ও শুষ্ক মৌসুমে অবর্ণনীয় কষ্ট সহ্য করা হাওরবাসীর জন্য এলাকার কৃতি সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সড়ক নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে 2016 সালের এপ্রিলে শুরু হয় 30 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রকল্প ব্যয় ধরা হয় 875 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পর্যন্ত বাড়ানো হবে সড়কটি। কাজ শেষ হলে ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত হবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত হাওরবাসী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন স্থানীয় এমপি। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওরে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা রেগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। সব আবহাওয়ায় উপযোগী সড়কটির হাত ধরে বেড়েছে স্থানীয়দের কর্মসংস্থান, উন্মুক্ত হয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। একে বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র তৈরিতে আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। হাওরের মানুষের মধ্যে কানেক্টিভিটি এবং হাওরের সাথে অন্যান্য বাংলাদেশের অন্যান্য এরিয়ার যে কানেক্টিভিটি, এটা একটি চমৎকার সংযোগ সাধন হয়েছে। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই তিনটা উপজেলাকে ভিজিট করতে পারবে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরের বিস্ময় হিসেবে পরিচিত সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। আবারও রোহিঙ্গা প্রসঙ্গ। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি ঘরে গতরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন কুতুপালং ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন। তিনি জানান, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি যৌথ বাহিনীর টহল চলছে। এরপর রাতেই ওই আগুন লাগার ঘটনা ঘটল।
রাত 11টা নাগাদ কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের 1A এবং C ব্লকে আগুন দেখতে পান বাসিন্দারা। পরে আগুন উখিয়া টিভি টাওয়ারের পেছনে রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা রাত 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আসার খবরে সোমবারই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 5% বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 0.6% বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $39.46। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 0.5% $41 হয়েছে। তবে কেবল ট্রাম্পের কারণে নয়, নরওয়েতে তেল শ্রমিকদের ধর্মঘটে 6টি অফশোর তেল ও গ্যাস ক্ষেত্র বন্ধ থাকার প্রভাবও পড়েছে তেলের দামে। এছাড়া যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ঝড়ের আশঙ্কায় তেল ক্ষেত্রগুলো সাময়িক খালি করার কারণেও দাম বেড়েছে। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙামাটি পার্বত্য জেলায় জুমে সোনালী পাকা ধানে ছেয়ে গেছে পাহাড়। শুরু হয়েছে আউশের জুম ধান কাটা। এবার গত মৌসুমের তুলনায় জুম চাষ বেশি হয়েছে, ধানের ফলনও ভালো হয়েছে। জুম চাষিদের চোখে মুখে এখন আনন্দ। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা বছর হাড়ভাঙা পরিশ্রম শেষে পাহাড়ি তরুণীরা যখন জুম ক্ষেতের পাকা ফসল ঘরে তুলতে যায়, ফসল তোলার আনন্দে তখন তাদের মনে এই গানটি যেন ভাসতে থাকে। গানের অর্থ হলো, পাহাড়ি মেয়েটি জুমে যায় রে, যেতে যেতে পথে পথে পেছন ফিরে চায়, পাকা শস্য দেখে তার বুকটা জুড়ায়। জুমে বীজ বপনের 5 মাস পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পর ফসল দেখে হাসি ফুটে ওঠে জুম চাষিদের মুখে। পাহাড়ি পাড়াগুলোতে এখন ফসল তোলার কর্মব্যস্ততা। নতুন ধানের গন্ধে পাহাড়ি জনপদগুলোতে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। জুম চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ফসল ভালো হয়েছে। জুমে ধানের পাশাপাশি মিষ্টি কুমড়া, তিল, আদা, হলুদ, ভুট্টা, মারফা, কাকন, মরিচ, তুলা সহ নানা প্রকার শাকসবজির চাষ করা হয়েছে। আমি জুম চাইগুড়ি পরিবার চলে দেয়া কৃষি বাজারে সহযোগিতা করে, আমাকে শান্তি বাজারে সহযোগিতা করে আমি আবার আগামীতে আমি উজ্জ্বল হয়ে যাব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এবছর রাঙামাটি জেলায় জুম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬,৫১০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সেখানে চাষ হয়েছে ৬,৫৪০ হেক্টর। প্রধানমন্ত্রীর যে টার্গেট ছিল আমাদের যে 1 ইঞ্চিও খালি রাখা যাবে না, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা প্রথম থেকেই জুম চাষিদের আমরা যাদের যেন কোনো জমি খালি না থাকে এই প্রেক্ষাপটটা বর্ণনা করছি। সেই প্রেক্ষিতে আমাদের কৃষক ভাইরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রাকৃতিক আবহাওয়া এবং পরিবেশ এটা পুরোটাই কিন্তু জুমের অনুকূলে ছিল। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ারে আবারও সময় হয়ে গেল বাজেটের বিরতি নিয়ে। এরপর আর জানিয়ে ফিরব। করোনায় আক্রান্ত হওয়ার সপ্তাহ না পেরোতে কাজে ফিরেছেন ট্রাম্প। এবং আইপিএল, চেন্নাইকে হারিয়ে কলকাতার তৃতীয় জয়।
বিরতি থেকে ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টা নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এ পর্যায়ে দেশের বাইরের খবর। কোভিড-19 আক্রান্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কাজে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ব্রিফিংও করেছেন তিনি। বুধবার এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, এখন তিনি খুব ভালো বোধ করছেন। একে স্রষ্টার করুণা বলেও উল্লেখ করেন ট্রাম্প। তার চিকিৎসক সিন কনলি জানান, ট্রাম্পের শরীরে করোনার নতুন কোনো উপসর্গ দেখা যায়নি। গত 4 দিন তার জ্বরও আসেনি। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, যে ধরনের চিকিৎসা তাকে দেয়া হয়েছে তিনি চান সব আমেরিকানই যেন সেরকম চিকিৎসা পায়। এছাড়া তার চিকিৎসায় ব্যবহৃত রিজেনেরন ওষুধ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অবশ্য প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহারের জন্য এখনও ছাড়পত্র পায়নি রিজেনেরন। দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধ হিসেবে বিস্তৃত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান। নাগোর্নো কারাবাখ অঞ্চলে পুনরায় শান্তি স্থাপন সম্ভব বলেও মনে করেন ইরানি প্রেসিডেন্ট। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছে 2 শতাধিক মানুষ। উভয় পক্ষেই একে অপরকে দোষারোপ করে আসছে। এই সংঘর্ষে ছোড়া 10টির বেশি মর্টার গত সপ্তাহে ইরানি ভূখণ্ডে পড়ে। সীমান্তবর্তী খোদা অফরিন জেলার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, নিজেদের এলাকাগুলোর সুরক্ষা তাদের অগ্রাধিকার। তিনি আশা করেন ওই অঞ্চলে স্থিতিশীলতা পুনর্বহাল করা সম্ভব হবে। এবারে খেলার খবর। আইপিএলে বুধবার দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 10 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 10 রানে বিদায় নেন শুভমান গিল। তার ব্যাট থেকে আসে 17 রান। এরপর অন্যদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন রাহুল ত্রিপাঠী। 51 বলে 8-4 আর 3-6 তার উইলো থেকে আসে 81 রান। আর সুনীল নারিন এবং প্যাট কামিন্স 17 করে রান করলে সবকটি উইকেট হারিয়ে 167 রান তোলে কেকেআর। ডিজে ব্রাভো নেন 3 উইকেট। জবাবে ফাফ ডু প্লেসিস যখন আউট হন তখন দলের রান 30 আর তার 17। স্কোরবোর্ডে 99 রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 30 রান করা রাইডু। ওয়াটসনের 50 রানের পরও ধোনি, স্যাম কুরান এবং কেদার যাদবদের ব্যাটিং ব্যর্থতায় 5 উইকেটে 157 রানে থামে চেন্নাইয়ের ইনিংস। শেষ দিকে জাদেজার 8 বলে ঝড়ো 21 রান, শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে তারা। নিউজ আওয়ার শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা, মূল্যায়নে ভিন্ন পদ্ধতি। নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত, মন্তব্য প্রধান বিচারপতির। মৃত্যুদণ্ডের কথা ভাবা হচ্ছে আইনমন্ত্রী। বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতার উদ্বিগ্ন জাতিসংঘ। রোহিঙ্গারা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ, প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, দরিদ্ররা ভ্যাকসিন পাবে বিনামূল্যে। পিরোজপুরে চীনা টেকনিশিয়ান লাউফা হত্যায় প্রধান আসামি সিরাজ গ্রেফতার। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সফল, মনে করে দক্ষিণ কোরিয়া। করোনায় আক্রান্ত হওয়ার সপ্তাহ না পেরোতেই কাজে ফিরেছেন ট্রাম্প। এবং আইপিএল, চেন্নাইকে হারিয়ে কলকাতার 3য় জয়। এই ছিল সকাল 9টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SCART এবং তা পাঠিয়ে দিন 5 মিনিট থাকবে। ধন্যবাদ সবাই।